হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। কোয়ার্টার 2 প্রোগ্রামটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমার ম্যাথমেটিক্স ক্লাস দিয়ে। তো সবাই আমাকে পরিষ্কার স্পষ্টভাবে দেখতে পারছো কিনা এবং আমার সকল শব্দ বা ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাই দাও। তারপর তোমাদের সঙ্গে একটু আলোচনা করে, যেহেতু প্রথম ক্লাস, চাপ দিব না, লোড দিব না, জাস্ট মানে প্রথম দিন জাস্ট খালি তোমাকে গাইড করব, মোটিভেট করব কিভাবে তুমি শুরু করবা, কিভাবে এই জার্নিটায় তুমি আমাদের সঙ্গে থেকে তোমার লক্ষ্যটায় পৌঁছতে পারবা, সেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব। আচ্ছা, তার আগে একটু আমি চ্যাট বক্সের কমেন্টগুলো পড়তে চাই। আর আরেকটা জিনিস, তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে ডেকে নিয়ে আসো, যারা যারা ক্লাসের কথা মানে ক্লাস করার কথা, তারা অনেকে ঘুমায় আছে, ওদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলুন, ঘুম থেকে জাগিয়ে ওদেরকে ক্লাসে নিয়ে আসুন। তো আমরা সবাই মিলে ক্লাসটা করব। এবং বেসিক্যালি ক্লাসের থেকে বেসিক্যালি আজকে হচ্ছে আমরা আইস ব্রেকিং হবে, তোমাদের সঙ্গে আমার নতুন Q2 এর যাত্রা শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, এ কে এম বলতে ভালো করে দেখতে পাচ্ছি না, বাকিরা একটু বলো স্ক্রিনের কোন কোন জায়গায় সমস্যা পাচ্ছো, এবং কোথাও যদি ব্লার থাকে বা কোনো প্রবলেম থাকে আমাকে বলো, শেয়ার করো। প্রথম দিন হয়তো কোনো কারণে ঝামেলা হতে পারে, উইল সর্ট ইট আউট, আমরা ঠিক করে নেব। আচ্ছা, আমি একটু চ্যাট বক্সের কমেন্টসগুলো পড়ি। ক্যামেরা এর একটু রেজলিউশন কমান, ফোকাস ঠিক করেন। আচ্ছা, আমাকে দিয়ে শুরু, কোয়ার্টার 2 গুরু। হ্যাঁ, তার আগে একটু আমরা দেখি রেজলিউশন কেমন, কম, রেজলিউশন কম লাগছে। আচ্ছা, দেখেন তো রেজলিউশন ঠিক আছে কিনা, ফোকাসটা কোনো রকম ঠিক হচ্ছে কিনা। প্রথম দিন হয়তো পারে একটু ঝামেলা, পরিষ্কার না, না আচ্ছা স্ক্রিন পরিষ্কার না। আচ্ছা, ওকে। মেইনলি তোমরা দেখো জাস্ট বোর্ডটা ক্লিয়ারলি দেখা যায় কিনা, বোর্ড, এবং দেখবা তো আমাকে মিয়া, আমাকে দেখা যায় কিনা। যদি আমাকে দেখা যায় ক্লিয়ারলি, তাহলে বাকি সব কিছু অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে তোমরা আমাকে একটু বলো তো, এখন নড়াচড়া না করে একটু ফোকাস ফিক্স রাখি। মোটামুটি ঠিক থাকলেই হবে। আচ্ছা, আমি একটু কমেন্টস বক্সে একটু দেখতে যাচ্ছি বড় করে। হ্যাঁ, এটা ফাইন। হ্যাঁ, আচ্ছা, তার আগে তোমরা বলো, স্যার তোমরা আমার কাছ থেকে কি কি চাও? খাবার খাইতে চাই না রোজার মাস, খাবার ছাড়া আর কি কি চাও? যে কোয়ার্টার 2 প্রোগ্রামটায় আমরা কিভাবে জার্নিটা স্টার্ট করতে পারি? এখন সব কিছু ক্লিয়ার, পানির মতো ফকফকা। আই এম হার্ট হ্যাকার্স বলতে ভালোবাসা চাই। ভালোবাসা তো তোমাদের জন্য আমার কাছ থেকে অফুরন্তরে বোকা। স্যার আপনার সাউন্ড কোয়ালিটিটা এই আরেকটু ভালো করলে ভালো হতো। সাউন্ড কোয়ালিটিটা, সাউন্ড বক্স, বাকিটা একটু বলো তো ভাইয়ারা, সাউন্ড বক্সটা ক্লিয়ার কিনা, বা কোনো কারণে কোনো সাউন্ডের সমস্যা হচ্ছে কিনা। তাহলে আমরা আবার সাউন্ডটাকে নিয়ে একটু রিফারবিশ করবো, আর এসিটার একটু সাউন্ডটা কমাই দেই। আচ্ছা, আহ, সব ম্যাথের সলিউশন চাই। ভাই জীবনটাই তো সলিউশন, সলিউশন নিয়ে আসছি। আচ্ছা, তার আগে বলে দিই, প্র্যাকটিস করবা, তোমরা অনেক কিছু করবা, আমরা ক্লাসটা যেভাবে কন্ডাক্ট করবো সেটা বলে দিই। কন্ডাক্ট করার নিয়মটা হচ্ছে, আমরা ক্লাসে বেসিক্যালি ফোকাস করবো থিওরি। কারণ আমি তোমাকে বলি, ক্লাস 9-10-এর এই জায়গাটা হচ্ছে তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, তখন আমার কাছে ম্যাথের জিনিসটা অনেক বেশি ভয় ভীতিকর ছিল। তোমাদেরও এটা আছে আমি জানি। কিন্তু মনে রাখবা, ক্লাস 9-10-এ ম্যাথটাকে যদি খুব ভালো মতো স্ট্রং জায়গায় নিয়ে যাওয়া যায়, কারণ ইন্টারমিডিয়েট থেকে শুরু করে পরের সমগ্র জায়গায় তোমার কিন্তু এটা লাগবেই। সো আমরা এখন থেকেই বেসিক্যালি এই তোমার ম্যাথমেটিক্সের এই থিওরিটাকে মনোযোগ দিয়ে বুঝবো। পড়া বুঝতে চাই, বুঝবা ইনশাল্লাহ। ঈদ সালামি চাই, হ্যাঁ, রিয়া রবিন বলছে ঈদ সালামি চাই, তার জন্য বলতেছি আমি একটা ঈদ সালামি নিয়ে আসবো অঙ্কের মাধ্যমে। ঈদের আগে একটা অঙ্ক তোমাদের সামনে থ্রো করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সাউন্ডের প্রবলেম বলতেছে অনেকে, একটু বা সাউন্ডটার মাত্রা আবার চেক করি। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার কিনা, সাউন্ড কি ক্লিয়ার এখন? আপনারা একটু দেখেন সাউন্ডটা ক্লিয়ার কিনা, বাকিরা একটু বলেন সাউন্ডটা ক্লিয়ার কিনা। যদি যদি মানে প্রত্যেকেই বলে সমস্যা, তাহলে আমি চেক করবো। আদার দেন দ্যাট আমি শুরু করে দিব। ক্লিয়ার, ক্লিয়ার, নো ক্লিয়ার, নট ক্লিয়ার, ক্লিয়ার, ম্যাক্সিমাম বলছে ক্লিয়ার। তার মানে যাদের যাদের ক্লিয়ার না, তাদের হেডফোনটা ক্লিয়ার করতে পারো, অথবা আবার একটু রিস্টার্ট করতে পারো। ঠিক আছে, আমরা শুরু করে দিই। সাউন্ড আশা করি ক্লিয়ার, আই গেস সাউন্ড নিয়ে সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমরা আমি আমার পরিচয়টা আবার তোমাদের সামনে এক্সপ্লোর করে দিতে চাই। আমাদের পরিচয়, আমি হচ্ছে
তোমাদের ইকবাল ভাইয়া, ইকবাল হোসেন ইমন। আমি তোমাদের মতো এরকম ক্লাস 9-এ ছিলাম 2006 সালে। তখন তোমার বয়স কত আই ডোন্ট নো, বাট যদিও আমি বয়সে বুড়ো, কিন্তু আমি দেখতে কিন্তু যুবক। সো মনটাও যুবক, তোমাদের সঙ্গে একসাথে মিলে পড়বো। সো আমার অভিজ্ঞতা যদি বলো, অভিজ্ঞতা অনেক দিনের, মোটামুটি 2010 সাল থেকে। আমি 2009 সালে 9 সালের ডিসেম্বর মাসের 28 তারিখে আমি শুরু করি আমার এই স্টুডেন্টদের সঙ্গে জার্নি। এটা হচ্ছে ক্লাস 9-এর হায়ার ম্যাথমেটিক্স, অসীম ধারা নিয়ে। আমার এখনো মনে আছে স্পষ্ট ভাষায়। তো আজকে আবার আমরা তোমাদের সঙ্গে আবার সেই পুরান জায়গায় যাচ্ছি, ক্লাস 9-10 দিয়ে স্টার্ট করতেছি। আমরা যেটা করব আজকে আমাদের টপিকের নাম কি? সূচক। সো আমরা সূচক যে অধ্যায় নাম্বার 4, এই সূচক যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা 3টা চ্যাপ্টার ভাগ ভাগ করে পড়বো। আজকে আমরা বেসিক্যালি সূচকের একদম ইনিশিয়াল পার্টটা, একদম শুরুর দিকের পার্টটা নিয়ে স্টার্ট করব। দেন হচ্ছে আস্তে আস্তে করে আমরা যাবো হচ্ছে সূচকের ডিপ পার্টে। সো প্রথম ক্লাসটাতে আমরা খুব বেশি চাপ দিব না, খুবই সহজ করে আরাম করে সূচকের একেবারে বেসিক তোমাদেরকে বিল্ড আপ করার চেষ্টা করব। তারপরে শেষ করতে 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 একটা পর্যায়ে যে আমরা সূচকটাকে পানি পানি বানায় ফেলবো, সূচক হয়ে যাবে বস। মোহাম্মদ আমজাদ কইছে, দাদু আপনার এইজ কত? আমার এইজ 18। আমার বয়স 18, এটাই আমার বয়স। যে কেউ আমাকে জিজ্ঞেস করলে আমার বয়স 18 শেষ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এই নাজিফা 35 কোনো বয়স নাকি আমার? 18। ওকে, আমরা বেসিক্যালি শুরু করি আস্তে আস্তে করে ক্লাসের দিকে চলে যাই। ক্লাসের শুরুতে বলে দিই আমাদের আজকের ক্লাসের মধ্যে আমরা কি কি টপিক পড়াবো। সেটা হচ্ছে সূচক, একেবারে বেসিক সূচক শুরু করব। মানে দিস ইজ দ্য স্টার্টিং অফ এক্সপোনেন্টস বা সূচক আজকে প্রথম ক্লাসে শুরু হবে। এবং কিছু কিছু বেসিক বলবো, কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো, আর গাণিতিক সমস্যা দেখাবো এখান থেকে কয়েকটা জিনিস। সো দাদু ভাইরা আমার দিকে ফোকাস থাকেন, ক্যামেরা দুনিয়ার সকল ফোকাস মাথা থেকে সরায় ফেলেন। রোজা রেখে থাকলে সকল ফোকাস কেন্দ্রীভূত করেন, মনোযোগটাকে সন্নিবিষ্ট করেন, সূচকের জগতে হারায় যান। চলেন শুরু করি। সূচক জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আমাদের বাস্তব জগতে সূচক কেন আসছে, সূচকের দরকারটা কি ছিল, সূচক না আসলে জীবনের কি সমস্যা হইতো, এবং সূচকটা আমরা কেন আনছি। মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা ম্যাথমেটিক্স বা প্রত্যেকটা থিওরি আবিষ্কার হয়েছে কোনো না কোনো একটা প্রবলেম সলভ করতে যেয়ে। যখনই মানুষ কোনো প্রবলেমে পড়ে তখনই কিন্তু একটা ধরনের নতুন আবিষ্কার হয়। যেমন আলভা এডিসন বিদ্যুতে ওই যে তোমার ফিলামেন্ট আবিষ্কার করছিল, আলো জ্বলছিল কেন? কারণ উনি চিন্তা করলেন অন্ধকার জগতে আমরা আগুন দিয়েই কাজ চালাবো, আগুন ছাড়া কি আমার আর কোনো উপায় নাই যে বিদ্যুতায়িত করার? তখনই কিন্তু এই ধরনের অপশনগুলো আসছে। সেম গোজ ফর ম্যাথমেটিক্স। প্রত্যেকটা জিনিস যখন ম্যাথ করতে যাই, আবিষ্কার যখন হয়, তখন মনে রাখবেন দাদু ভাই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা প্রবলেম থাকে। এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আমাদের কাজটা হয়ে যায়। সো এই ক্ষেত্রে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করলো যে আমি যদি একই নাম্বার অনেকগুলো লেখে গুণ করি, ধরেন 2 2 2 2 2 2, এই গুণটা যদি করতে যাই 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এই যে বারবার বলতেছি 2 গুণন 2 গুণন 2, বলতেই তো খারাপ লাগতেছে। তো চিন্তা করলো যে 5টা 2 গুণাকারে থাকলে কি হয় সেটা আমরা লিখতে পারবো। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, দোকানে 32। এই 32, তার মানে ও বুঝলো, ম্যাথমেটিশিয়ানরা বুঝলো 32 লিখতে গেলে আমাকে 5টা 2 গুণাকার লিখতে হয়, 2 এর গুণাকার লিখতে হয়। তো এর থেকে বেশি যদি হয়, 32-এর বেশি, তারও বেশি, তারও বেশি, তখন আমাকে আরো অনেকগুলো সংখ্যা গুণাকারে লিখতে হবে। এই যে এতগুলো গুণাকারে আমাকে লিখতে হচ্ছে, এই গুণটা লেখাটা একটা ঝামেলা, প্রবলেম। যে এত বড় জিনিসগুলোকে আমাকে লেখাটা একটা প্রবলেম। যখনই কোনো প্রবলেমের মধ্যে ম্যাথমেটিশিয়ানরা বা তোমার মতো সায়েন্টিস্টরা পড়ে যাবে, তখনই তারা করবে আবিষ্কার। আবিষ্কারটা করলো কি না, এভাবে কাজ করা যায় না, জীবনটাকে সুন্দর করতে হবে। সুন্দর হচ্ছে এতগুলো 2 একসাথে গুণাকার লিখতে গেলে অনেক বড় হয়ে যায় লাইনটা। এই বড় জিনিসটাকে সহজ করার জন্য ওরা বলল যে 2 আছে 5টা, 1 2 3 4 5, 5টা 2 আছে। এই 5টা 2কে আমি লিখবো 2 এর উপরে একটা 5 দিব। তাহলে 2 এর উপরে 5 দিয়ে বুঝায় 2 আসলে 5টা 2 গুণ আকারে আছে। তার মানে গুণের কাজগুলোকে সহজ করার জন্য 2 এর উপরে একটা টুপি দিয়ে এই পাওয়ার দিয়ে দিল। এই পাওয়ারটার নামই হচ্ছে সূচক। বাংলা হচ্ছে সূচক, ইংলিশ হচ্ছে পাওয়ার অথবা এক্সপোনেন্টস। ইংলিশটা কি? এক্সপোনেন্টস।
সো এটাকে বাংলায় বলা হয় সূচক, ইংলিশ নাম অনেকগুলি আছে, পাওয়ারও বলা হয়, সূচকও বলা হয়, ঘাতও বলা হয়। সো 2^5 আমার জীবনটাকে সংক্ষিপ্ত করলো আর জীবনটাকে সুন্দর করে দিল। এই সৌন্দর্য বর্ধিত করার জন্য বেসিক্যালি এই সূচকের আবিষ্কার করছে। এরপরে আবিষ্কার করছে লগারিদম। তো লগারিদমের এই হিস্ট্রিক্যাল ব্যাখ্যাটা দিব হচ্ছে লগের ক্লাসে, আমি আজকে লগে যাব না। সো এই কারণে আজকে লগ বাদ দিয়ে সূচকের মধ্যে থাকবো। সূচকের কাজ কিন্তু জীবনটাকে সহজ করা, অন্য কিছু না। সেম গোজ ফর, চিন্তা করলো যে ভাই ধরেন আপনি লিখবেন হচ্ছেন 10,000, 10,000 লিখবেন। 10,000 সংখ্যাটা আপনি লিখছেন, এই সংখ্যাটাকে ওরা চিন্তা করলো সহজ করে সূচক দিয়ে কেমনে প্রকাশ করা যায়, মানে বড় জিনিসটাকে সহজ কেমনে করা যায়। ও চিন্তা করলো আমি যদি 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, তার মানে 4টা 10 গুণ করি, 4টা 10-এর গুণফলটাই কিন্তু 10,000। এটা সহজ করে বলা যায় এভাবে যে যখনই এই 0 0 0 গুণ হবে, এখানে যতগুলো শূন্য থাকবে এখানে ততগুলো শূন্য থাকবে। তার মানে এইটাকে লেখা যায় 10^4 দিয়ে, 10^4 দিয়ে লেখা যায়। 10^4 মানে কি, 4টা 10-এর গুণফল। এটাও একটা সহজ জিনিস। এখন আরেকজন বললো কি, দাদু ভাই আমার এরকম জিনিস ভাল লাগে না, আমি কি করব, আমি লিখবো 100 গুণন 100, এইটার মানও কিন্তু দাদু ভাই 10,000। তাহলে সে বলল আমি 100 দিয়ে লিখতে চাই, তাও পারবে। কেমনি, 2টা 100 গুণ করে দেখেন, 1টা 2টা 3টা 4টা শূন্য আছে, তার মানে এখানেও 10,000 মিলতেছে। তখন লিখবে 102টা গুণ, তার মানে 100-র পাওয়ার স্কোয়ার, এইটার মানও 10,000। তার মানে এক্সপোনেন্টস দিয়ে একই নাম্বারকে অনেক রকম উপায়ে লেখা যায়। মনে রাখতে হবে সূচকের উৎপত্তি ঘটছে একই নাম্বারের পারস্পরিক গুণের কারণে। তো কি তহমিদ বলতেছে সাউন্ড প্রবলেম, বাকিরা আমাকে জানাও সাউন্ড প্রবলেম এখনো আছে কিনা, যদি থাকে আমি আবার একটু ঘষা মাজা করবো। লিপা বলতেছে সাউন্ড কম, আচ্ছা সাউন্ড ক্লিয়ার, না প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি, প্রথম দিন তো অনেক কিছু ঘটতে পারে। জীবনটাকে দাদু ভাই সুন্দর করে দাও, সুন্দর করে নাও, ফোকাস থাকো। আমি বলে দিই, এই ক্লাস 9-এর বাচ্চারা কিন্তু পড়াশোনা করতে গেলে প্রথম দিকে এত মানে উজ্জীবিত থাকে, জীবনকে উল্টায় ফেলতে চায়। আজকে পড়তে পড়তে জীবনটা উজ্জীবিত হয়ে যাবে। সো এই উজ্জীবনা কিন্তু বেশি দিন থাকে না। সো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আস্তে আস্তে করে আমরা থাকবো, মনোযোগটাকে ধরে রাখবো। Q2 প্রোগ্রামটা শেষে, মার্ক মাই ওয়ার্ড, Q2 প্রোগ্রাম শেষে গর্বের সঙ্গে বলবো যে ভাই দাদু ভাই যা যা পড়াইছেন সাফল্যের সঙ্গে, এখান থেকে আমার তো দুনিয়ার কেউ আটকাতে পারবে না। এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এটা করতে হলে কি করতে হবে, স্থির হয়ে থাকতে হবে, প্রতিদিন সেই মনোযোগ রাখতে হবে। ঠিক আছে, প্রথম দিন তো মনে হবে যে ভাই আজকে আমার জীবনটা সুন্দর, এ এক নতুন জীবন, এই নতুন জীবন প্রত্যেকদিন থাকতে হবে। ঠিক আছে, ওকে। সো আমরা এক্সপোনেন্টস এর বেসিকটা বুঝলাম, এক্সপোনেন্টস কোত্থেকে আসলে বুঝলাম, এক্সপোনেন্টের কাজটা কি বুঝলাম। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা দেখবো হচ্ছে এই এক্সপোনেন্টের আবিষ্কারক, মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি তো পড়লাম, এই আবিষ্কারকগুলোর নামগুলোকে একটু জাস্ট জেনে রাখার জন্য, কারণ হিস্ট্রিক্যালি টপিকগুলো জানলে গল্পটা মনে রাখতে পারলে সহজ হয়, জানাটার কিছু না। দেখো, পঞ্চদশ শতকে মানে 1500 সালে নিকোলা চুকে, এই চুকেটা আসলে চুকে না, এটা বাংলা চুকে, বাট ইংলিশ হচ্ছে CHUQUET, চুকেইট। তো ওইটাকে চুকেইটের টিটা উজ্জ থাকে, অনেকে আবার এটাকে বলে চুকেট, চুকেট না চুকে, CHUQUET, এইটা হচ্ছে অরিজিনাল মানে তোমার স্পেলিংটা, কিন্তু আমরা বলবো চুকে, বাংলাদেশে বলতেছি চুকে। সূচকের এই চিহ্নলিপির একটা রূপ ব্যবহার করেন, মানে এই যে কোন একটা জিনিসের মাথার উপরে থাকবে যে 5, এইটা চিহ্নটাকে উনি প্রথম ব্যবহার করেন, যা পরবর্তীতে মানে 1500-তে উনি আবিষ্কার করছেন, পরে 1600 ওই সময়ে হেনরিকিউস গ্র্যামাটিউস অ্যান্ড মাইকেল স্টিফেল এটা ব্যবহার করতে অনুপ্রাণিত হন। তার মানে যদিও একজন বিজ্ঞানী এটাকে আবিষ্কার করে গেছেন, পরের ব্যক্তি দুজন এসে কিন্তু এটাকে মানে স্টেবল করছেন, মানে স্টাবলিশ করছেন, স্থাপিত করছেন। সেটা কি, যে ভাই যে কোনো একটা জিনিস যদি পাওয়ার আকারে লেখা যায়, এই পাওয়ারটা বা মাথার উপরে যে থাকে ক্যাপ, এইটা কি বলা হয়, সূচক বা এক্সপোনেন্ট। আর এই এক্স যার উপর পাওয়ার, তাকে বলা হয় ভিত্তি বা বেস। মনে রাখবেন, আমরা কিন্তু লগের ক্লাসে এটা বলবো আবার, যে বেস মানে যার উপর, মনে করেন আমি পড়ছি টুপি, রমজান মাস, এই যে টুপি পড়ছি, এই টুপিটা হইলো আমার সূচক। আর আমি কি, আমি হচ্ছে ভিত্তি বা বেস। তাহলে ভিত্তি হচ্ছে আমি,
মাথার উপর পাওয়ারটা কি? সূচক। তাহলে সূচক হচ্ছে পাওয়ার। আর এই আগে যে কিছু একটা গুণ থাকে তার নাম হচ্ছে সহগ বা কোএফিসিয়েন্ট। ইংলিশ নামটা হচ্ছে কোএফিসিয়েন্ট, বাংলা নাম হচ্ছে সহগ। ওকে, সহগ, সূচক আর হচ্ছে ভিত্তি। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম। কি শিখলাম? এই আমি যে ব্যক্তি, এই আমি মাথায় পড়ছি টুপি, টুপিকে বলা হবে সূচক, আমাকে বলা হবে ভিত্তি, আর আমার সঙ্গে ধরেন গুণ আকারে আছে আপনাদের শাহির ভাই, শাহির ভাই হচ্ছে কি? কোএফিসিয়েন্ট। তাহলে আমার সঙ্গে যা গুণ সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট, আমি হচ্ছে ভিত্তি, টুপি হচ্ছে সূচক। দ্যাটস ইট। সো এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা দেখব তাহলে এই এক্সপোনেন্ট ওয়ার্ডটা কে ইউজ করছেন, আর এক্সপোনেন্টের আরেকটা প্রতিশব্দ হচ্ছে ইন্ডাইসেস, এটাও কে ইউজ করছেন। সো এইটার এই যে দেখেন একটা সুন্দর ছবি দিয়ে রাখছি, এবং আপনারা খেয়াল রাখবেন অধিকাংশ সায়েন্টিস্টের ছবি কিন্তু এইরকম টাইপের, তাই না? দেখলে মনে হয় যে কেমন জানি মানে ওল্ড ইজ গোল্ডের ভাইবটা এরকম, যে তারা খুব দুঃখী, চামড়া ভাঁজ করা, দাড়িওয়ালা এবং উদাসীন টাইপের চেহারা। সায়েন্টিস্টরা এমনই ছিল। আমি আপনি ভাই উদাসীন না বিধায় আমরা এরকম তারা দেখাচ্ছে, বাট আমি যদি কোনো একটা জিনিস নিয়ে ডিপ থিঙ্কিং করি আমিও এক সময় এরকম হয়ে যাব। সো এটাই জীবন। তো এরা হচ্ছে সেই ব্যক্তি। এই ব্যক্তির নাম কি? মাইকেল স্টিফেল। এই মাইকেল স্টিফেল প্রথমবারের মতো, হিস্ট্রিকাই প্রথমবারের মতো উনি বলছেন দিস শুড বি কল্ড এক্সপোনেন্ট। কোনটাকে? এই টুপিটাকে বলবে এক্সপোনেন্ট। আর পরবর্তীতে 1696-এ স্যামুয়েল জিক বলছেন ইন্ডাইসেস। তার মানে স্যামুয়েল জিক বেসিক্যালি একটা নতুন প্রতিশব্দ নিয়ে আসছেন যে এক্সপোনেন্টের একটা ডিফারেন্ট রূপ হচ্ছে ইন্ডাইসেস, আর কিছু না। সো ইন্ডাইসেস ওয়ার্ডটা ইউজ করছেন জিক, আর এক্সপোনেন্টের ফাদার অফ এক্সপোনেন্ট বলা হবে, মনে রাখবেন, ফাদার অফ এক্সপোনেন্ট বলা হবে কি? মাইকেল স্টিফেলকে। এইবার আমরা যাব হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্টে, যে হিস্ট্রিক্যালি মানে যখন আবিষ্কার হয় তখন এগুলোর নাম কেমন ছিল দেখতে। মানুষরা মনে হয় না যে এই আজকের ঢাকা শহরটা যুদ্ধের আগে কেমন ছিল, আজকের ঢাকা শহরটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশে আসছে তখন দেখতে কেমন ছিল। এই পুরান ছবিগুলো কিন্তু খুবই আকর্ষণীয় হয়। ঠিক আমারও মনে হয় যে প্রত্যেকটা ম্যাথ পড়তে গেলে এই ম্যাথ যখন আবিষ্কার হয়েছে তখন সে কি চিন্তা করে আবিষ্কার করছে বা তখন সে কি ভাবছিল, এগুলো আমাকে জানতে হবে। যেমন এখানে এই সূচক যে পাওয়ার হয়, যেমন ধরেন আমরা বলি না যে এ স্কোয়ার, তারপর এ কিউব, তারপর এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 6। এই যে স্কোয়ার, এই স্কোয়ার নামটা কোত্থেকে আসছে? এই যে কিউব মানে 3, পাওয়ার 3, এই কিউব নামটা কোত্থেকে আসছে? এগুলোর ব্যাকগ্রাউন্ডটা কি? এই ব্যাকগ্রাউন্ডের লোক হচ্ছে, এই যে দেখেন একটা ছবি দেওয়া আছে, খুবই ভাই ওল্ড ইজ গোল্ড ছবি। ইনিও কিন্তু অলমোস্ট না, ইনি একটু হ্যান্ডসাম আছে, কারণ উনি যদিও সায়েন্টিস্ট বাট ওনাকে দেখে মনে হচ্ছে উনি মোটামুটি পলিশড মানুষ, কারণ দাড়িটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসছেন, মাথাটাকে বাল্ড করে দিচ্ছেন চুল কামায়, ভাল লাগতেছে। সো এই যে লোকটা, এর নাম হচ্ছে রেকর্ড। আমরা ইংলিশে বললে বোঝে রেকর্ড, বাট এই রেকর্ডের সঙ্গে একটা ই যুক্ত আছে, কারণ উনি হচ্ছেন ওয়েলসের বিগ সায়েন্টিস্ট। তো এখান থেকে ওয়েলসের মধ্যে দেখবে প্রত্যেকজন নামের শেষে একটা ই থাকে, লাগার দে, রেকর্ড দে, এরকম আর কি। সো ওনার অরিজিনাল নামের বানানটা হচ্ছে এরকম, RECE, আমি ভুল লিখছি, RECE, রেকর্ড দে, এরকম রেকর্ড দে। এটাকে বাংলায় আনলে হয় রেকর্ড দে, বাট আলটিমেটলি রেকর্ড। এই ব্যক্তি কি করছেন? উনি হচ্ছেন ওয়েলসের, হ্যাঁ, উনি হচ্ছেন ইটালিয়ান টার্ম ইউজ করছেন, ইটালিয়ান টার্মটাকে উনি ইংলিশে নিয়ে এসে বলতেছেন যে এগুলাকে একটা নাম দেওয়া যায়, কারণ এই স্কোয়ার ওয়ার্ডটা উনি ওখান থেকে আনছেন, মানে বর্গ। কোনো কিছুর পাওয়ার যদি 2 হয় তাকে বলা হয় স্কোয়ার বা বর্গ, পাওয়ার যদি 3 হয় তাকে বলা হয় কিউব। এই যে নামগুলো আসছে পরবর্তীতে মানে ইংলিশে আসছে, এগুলোর ওল্ড ভার্সনগুলোতে ছিল এরকম, যে এই দেখো জেনজিক। এই জেনজিক ওয়ার্ডটা আসছে হচ্ছে সেন্সিক থেকে। এই সেন্সিকটা ইটালিক ওয়ার্ড। এই সেন্সিক ওয়ার্ডটার মানে হচ্ছে কি? স্কোয়ার। সেন্সিক মানে হচ্ছে পাওয়ার 2 স্কোয়ার। এই সেন্সিকের উপরে আবার সেন্সিক মানে জেনজি, এভাবে বলছে উচ্চারণটা এরকম, জেনজিক। তার মানে প্রথম জেনজিক মানে স্কোয়ার, তারপরে আবার জেনজি মানে কি? স্কোয়ারের উপর আবার স্কোয়ার মানে 4। এই কারণে তার নাম কি? ফোর্থ পাওয়ার। ইংলিশ নাম কি? ফোর্থ পাওয়ার বা x⁴। সিমিলারলি ইটালিয়ান আরেকটা টার্ম সারসলিড ওয়ার্ডটা ইউজ করছেন হচ্ছে কোনো কিছুর পাওয়ার 5 বোঝানোর জন্য, যে কোনো কিছুর পাওয়ার যদি 5 হয় তাকে ইংলিশে বলতো সারসলিড। ইংলিশ টার্মটা হচ্ছে পাওয়ার 5। সেম গোজ ফর জেনজি কিউব। আমরা জানি কিউব মানে কি? 3, আর জেনজি মানে কি? 2। সো খেয়াল করেন 3 × 2 = 6, দেখছেন? কিউব মানে কিউব,
আর উপরে স্কোয়ার মানে 2, তাহলে স্কোয়ার কিউব মিলে হয় 6। সিমিলারলি সেকেন্ড সার সলিড মানে হচ্ছে 5, তাহলে সেকেন্ড মানে কি 5-এর পরে 7, 5-এর পরে 2 যোগ করলে 7, এই যে 7 পেয়ে গেলাম। এবং লাস্ট হচ্ছে জেনজি। প্রত্যেকবার জেনজি উচ্চারণ করা মানে হচ্ছে একটা করে 2 যোগ হবে, তো 2+2+2 হয়ে আসবে, সিম্পল জিনিস, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে 8। এগুলা ইউজ করছেন কে, এই তোমার রবার্ট রেকর্ডে আরেকটা ওয়ার্ড ইউজ করতেন, সেটা হচ্ছে বাই কোয়াড্রেট মানে হচ্ছে 2, উনি বলতেন কোয়াড্রেট মানে হচ্ছে 2, তাহলে বাই কোয়াড্রেট মানে হচ্ছে তোমার আলটিমেটলি দেখেন বাই তার মানে হচ্ছে যে এটাকে ডাবল করে লিখতেন 4, তাহলে বাই কোয়াড্রেটকে উনি 4th পাওয়ার বলতেন, তার মানে বাই কোয়াড্রেট মানে হচ্ছে 4th পাওয়ার। ওকে, সো এগুলা একেবারে হিস্ট্রি জানলে লাভ কি ভাই? হিস্ট্রি জানলে জীবনটাকে মনে হয় যে ওই জায়গায় নিয়ে যাওয়া যায়, যখন সায়েন্টিস্টরা এগুলো আবিষ্কার করতেন তখন তা দেখতে কেমন ছিলেন। মানে আমি যখন পড়তাম এগুলো আমি ভিজুয়ালাইজ করতাম যে এরা কেমন দেখতে ছিলেন, এরা যখন ভাবতেন তখন কিভাবে ভাবতেন, তখন গাছের পাতার রং কেমন ছিল। এটা না আমার এখনো ফিল হয়, তোমাদের জানি কিনা হয় কিনা, যে আগেকার সকল ছবি দেখতেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে ঢাকা শহর দেখতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গাছের পাতার রং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। পিচ্ছিকাল পর্যন্ত আমি ভাবতাম যে পৃথিবী কি তাহলে আগে বর্ণহীন ছিল? মনে হইতো আর বাচ্চা মানুষের প্রশ্ন, বর্ণহীন ছিল না, পৃথিবী বর্ণহীন ছিল না, বাট তখন এই প্রযুক্তি ছিল না, দ্যাটস ইট। ওকে, আমি ভাবতাম, আমি এখনো ভাবি যে ছবি দিকে তাকায়, ইস আগেকার মানুষগুলা কি খ্যাত ছিল। তোমরা ভাবতেছো দাদু ভাই কি খ্যাত, আগের মানুষ, তোমরা হলো এই যুগের প্লাবাই, নতুন জেনারেশন, বাট না, দাদু কিন্তু খ্যাত না, দাদুও তোমার মতো স্মার্ট। ওকে, ঠিক আছে, এইবার আমরা অঙ্কে ঢুকতেছি, চলো অঙ্কে ঢুকে যাই। ক্যামেরাটা বর্ণহীন, জীবনটা বর্ণহীন করো না, ক্যামেরা বর্ণহীন হতে পারে, জীবনটাকে বর্ণহীন করো না। আসো এবার সূচকের সূত্রটা পড়ি, আমরা ইন্ডাইসিস বা ইন্ডেক্স লস গুলো পড়ি। প্রথমেই আগে বলে দেই, সকল সূচক বর্ণনা করার সময় মনে রাখতে হবে যার সূচক তুমি চিন্তা করবা সে হচ্ছে একটা বাস্তব সংখ্যা হবে। বাস্তব সংখ্যা কারা, মানে আল্লাহর দুনিয়ায় যা যা সংখ্যা আছে, ভগ্নাংশ, 0, 1, 2, 3, 4 সবই বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা হইতে হবে, মানে অবাস্তব কিছু হওয়া যাবে না, মানে কল্পনার কিছু আসতে পারবে না। এবং 2 নম্বর হচ্ছে এই পাওয়ারগুলো হবে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায়, মনে রাখবা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত হবে, মানে সকল পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা কারা? ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো মনে রাখতে হবে, এই হচ্ছে আমার ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে, দেখেন দাদু ভাই, সূত্র নাম্বার 1, এই এই ইন্ডাইসিস বা মানে সূচকের এই লগুলা কয়েকটা সূত্রে পড়ে। 1 নাম্বার সূত্রটাকে বলা হয় গুণের সূত্র। সেটাকে আমি এভাবে বলবো, সাপোজ আমি আপনাকে বললাম 2 এর পাওয়ার 2, 2টা 2 ইন্টু 2 এর পাওয়ার 3, 3টা 2। আমি যদি আপনাকে বলি এদেরকে গুণ করেন, বলেন তো কি লিখবেন? 2টা 2 গুণন 3টা 2, তাহলে 2টা 2 গুণন 3টা 2 একসঙ্গে যোগ করলে 1, 2, 3, 4, 5টা 2 শেষ। তার মানে এই গুণের ক্ষেত্রে, এই একই রকম সংখ্যার গুণের ক্ষেত্রে এই তাদের পাওয়ারগুলা মানে ইন্ডাইসিসগুলা বা এক্সপোনেন্টগুলা যোগ হয়ে যায় সিম্পলি। তো এইটাই ফর্মুলা, যে এ এম ইন্টু এ এন ইজ ইকাল টু এ এম প্লাস এন। তো মনে রাখতে পারবো যে একই রকম সংখ্যার ক্ষেত্রে বা ভিত্তির ক্ষেত্রে পাওয়ার ভিন্ন ভিন্ন হলে গুণ আকারে থাকলে যোগ হয়ে যায়, এটা ভেবে মনে রাখেন। এই যে গুণ হয়ে যায় যোগ, গুণ হয়ে যায় যোগ, সিম্পল, ঠিক আছে। তাহলে গুণ যদি হয়ে যায় যোগ, তাহলে ভাগ কি হবে? বিয়োগ। উদাহরণ দেন দাদু ভাই, ধরেন 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 2 আছে 1, 2, 3, 4, 5টা, 3 আছে 1, 2, 3টা, তাহলে একটা 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 কাটা, 3টা কাটা, থাকে 2টা, আর 2টা 2 মানে কি 2 স্কোয়ার। তার মানে কি হইলো ঘটনাটা? এই 5-এর থেকে এই 3কে বিয়োগ করেছি সিম্পলি। তার মানে 2 এর পাওয়ার ভাগ আকারে থাকলে, একই জিনিসের পাওয়ার ভাগ আকারে থাকলে এই পাওয়ারগুলা বা এক্সপোনেন্টগুলা বিয়োগ হয়ে যায়। তাহলে এখন থেকে শিখলাম যে ভাগ, এই ভাগ চিহ্ন মানেই হচ্ছে মাইনাস বা বিয়োগ।
আর গুণ চিহ্ন মানেই হচ্ছে প্লাস বা যোগ। তো আমরা এক্সপোনেন্টে মনে রাখবো কোনটা কি ফর্মুলা ইউজ করে। অদিত শাহরিয়ার বলছে স্যার আনরিয়েল নাম্বার সম্পর্কে কিছু বলতেন। আনরিয়েল নাম্বারগুলো খুবই ইন্টারেস্টিং। এগুলোকে বলা হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বা অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। তো কাল্পনিক সংখ্যাটার আবিষ্কারক নিয়ে অনেক কিছু, অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, যে বর্গমূলের ভিতরে নেগেটিভ সংখ্যা আসলে আমরা চিন্তা করতে পারি না, বা যে জিনিস আমি দেখতে পারি না, টাচ করতে পারি না, কাউন্ট করতে পারি না, তাকে কাল্পনিক সংখ্যা বলা হয়। এই ধরনের অনেক কনসেপ্ট আছে। তোমরা এখন ওগুলো নিয়ে আলোচনা যাবো না, বাট আমি চিন্তা করতেছি এগুলো নিয়ে একটা শর্ট ভিডিও বানানোর। সো আই গেস ওখানে আইডিয়া পাবা, এবং ইন্টারমিডিয়েটে গেলে আরো অনেক আইডিয়া পাবা। তো এখন আমি অত ঝামেলায় যাব না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। শ্রেয়া বলছে স্যার এভাবে পাওয়ার থাকলে কাটতে পারবো না। পাওয়ার কাটবা না, তুমি পাওয়ারটাকে ভেঙে ভেঙে কাটবা আর কি। আর পাওয়ার পর বিয়োগ করবা, কখনো মনে রেখো পাওয়ার কাটবো না, কাটবা কি পাওয়ার বিয়োগ করবা। স্যার সূত্র 2টা বুঝিনি। সূত্র 2 বলছে ভাগ, একই রকম জিনিস যখন ভাগ আকারে থাকবে তখন পাওয়ারগুলা বিয়োগ হয়ে যাবে। দেখো কি হয়েছে, এই যে এম উপরে এন নিচে, তাহলে এম মাইনাস এন। এখন প্রশ্ন, যদি এম এন এর থেকে বড় হয়, মানে এম যদি বড় হয় তাহলে লিখবা। এখন যদি এম বড় না হয়, উদাহরণ দিই একটা, হ্যাঁ তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো এরকম আছে এ টু দি পাওয়ার 2 আর আছে এ টু দি পাওয়ার 3। এবার এ টু দি পাওয়ার 2 এ টু দি পাওয়ার 3 বিয়োগ করলে কি হবে, এ টু দি পাওয়ার 2 বিয়োগ 3। তার মানে কি আসলো, এ টু দি পাওয়ার 2 বিয়োগ মানে হচ্ছে -1। তার মানে তুমি এই পাওয়ারটাকে মানে এক্সপোনেন্টটাকে মাইনাস দেখতে চাও না। মাইনাস দেখতে না চাইলে কি করবা, এই 3 হচ্ছে বড়, 2 হচ্ছে ছোট। তার মানে তুমি এভাবে লিখতে পারো 3 আগে 2 পরে, অথবা যদি না লেখো তাহলে কি আসবে, এটা মাইনাস থাকবে। সুতরাং তোমার ভয় পাওয়ার কারণ নাই যে আমাকে এভাবে লিখতেই হবে, লেখার দরকার নাই, তুমি মাইনাস দিয়ে লেখো। তো মোরালটা হচ্ছে তোমার এত কমপ্লেক্স করার দরকার নাই যে ভাই কোনটা বড় কোনটা ছোট। মনে রাখবা যেটা উপরে আছে সেটার থেকে নিজেরটাকে বিয়োগ করে দিব, বিয়োগ করার পরে বিয়োগফল যা আসে আসুক, বাকিটা আমি পরে দেখবো, ঠিক আছে? এখন তো সেগুলো ক্লিয়ার। হ্যাঁ, বেসগুলো কিন্তু আরিফ বলছে এটা রাইট, বেস অবশ্যই সেম হইতে হবে, এটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা দেখো আমরা আরো কিছু এক্সাম্পল ফর্মুলা ল দেখবো, অঙ্কে প্রয়োগ দেখবো। যেমন তোমাকে দেওয়া আছে এবার 3 নাম্বার ল, সেটা কি, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস এর একটা পাওয়ার আছে, মানে এক্সপোনেন্ট আছে, সেটা কি হয়ে যাবে, পাওয়ারটা ডিস্ট্রিবিউট হবে কার মধ্যে, ওদের মধ্যেকার। তার মানে তোমাকে বললাম ধরো 2 গুণন 3 এর পাওয়ার দেওয়া আছে ধরে নাও 4। তার মানে কি, তার মানে দাদু ভাই 2 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 4। সো দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে, এর পাওয়ার যদি কিছু একটা হয়, ওই পাওয়ারটা দুইটা পাওয়ারের মধ্যে ভাগ হয়ে যাবে। সো এটারও পাওয়ার 4, এটারও পাওয়ার 4 থাকবে, সিম্পল জিনিস, এখানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এটা খুব সহজ, ইজিলি বোঝা যায়। এরপরে দেখো সূত্র নাম্বার 4, ভাগফলের ঘাত। এবার দেখবো ভাগফল, ভাগফল করলে কি হয়। এটাও সেম জিনিস, আমরা মাত্র বলছি যে কোনো একটা, মনে করো আমি আমি আছি, তার নিচে আছে আমার ধরো জুতা আছে, তো আমার জুতা এবং আমি পাঞ্জাবি সবকিছু পরে আছি। এখন সব কিছু ব্র্যাকেট দিয়ে উপরে দিলাম সাদা, পাওয়ার কি সাদা। এই পাওয়ার সাদা মানে হচ্ছে আমার সকল ধরনের পোশাক আশাক সাদা হয়ে যাবে। তার মানে পাওয়ারটা প্রত্যেকটা জিনিসে ভাগ হয়ে যাবে, সিম্পল জিনিস এইটা, উপরে নিচে সব জায়গায়। তাহলে গুণ থাকলে যদি ভাগ হয়ে যায়, ভাগ থাকলেও একই রকম হয়ে যাবে। কেমনে দেখেন, ধরেন দাদু ভাই এখানে 5 আর এখানে 7 দেওয়া আছে, এর পাওয়ার দেওয়া আছে 2। এর মানে কি, এর মানে সিম্পল, যে 5-এর পাওয়ার 2, 7-এর পাওয়ার 2। মনে রাখবা যখন ভাগ করবো এই পাওয়ারটাকে তুমি সরাই দিবা, এই ভাগ কিন্তু ভাগ থাকবে, গুণ কিন্তু গুণই থাকবে। তার মানে এখানকার কিন্তু কোন চেঞ্জ হবে না, চেঞ্জটা কোন জায়গায় হবে, এই পাওয়ারটাকে উপরে একবার নিচে একবার, বা গুণ থাকলে এখানে একবার এখানে একবার গুণ করে দিবা, দ্যাটস ইট। দিব জিসান, পোল দিব, সামনে অঙ্ক আসতেছে, আগে সকল লগগুলো বোঝাই দিই। 3 নাম্বারটা বোঝাই দেন। 3 নাম্বারটা আবার একটু আসি। 3 নাম্বারটা বলছি যখন দুইটা জিনিস গুণ আকারে থাকবে, তার পাওয়ার যদি এন হয়, এই পাওয়ারটা দুই জায়গায় যাবে, এ এর পাওয়ারও এন, বি এর পাওয়ারও এন। এই দেখো পাওয়ার ছিল 4, এই পাওয়ারটা 2 এর পাওয়ারও হলো, 3 এর পাওয়ারও হয়ে গেল, দ্যাটস ইট। এবং সেম ভাগ থাকলে এই পাওয়ারটা এর পাওয়ার এন, বি এর পাওয়ার এন হবে। মনে রাখবা একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটাকে একটু মার্ক করে দেই, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোনো একটা ভগ্নাংশ, মনে রাখবা ভগ্নাংশের ক্ষেত্রে হর, ভগ্নাংশের হর
কখনোই শূন্য হইতে পারে না, কারণ শূন্য দিয়ে ভাগ করা যায় না কোনো কিছুকে শূন্য দিয়ে, ধরো হাতি ডিভাইড বাই শূন্য, উত্তর কি? অসীম। তাহলে আমরা শূন্য দিয়ে ভাগ করব না বিধায় কোনো একটা ভগ্নাংশের ক্ষেত্রে হরের পার্ট দেখলে লিখবা হর কখনো শূন্য না, কারণ শূন্য হয়ে গেলে এটা অসীম হয়ে যাবে। সো অবশ্যই মনে রাখবা হর শূন্য হইতে পারে না। আচ্ছা বলো এবার সবাই ক্লিয়ার কিনা? স্যার আমার মিডটার্ম পরীক্ষা ত্রিকোণমিতি 2 তারিখ। ত্রিকোণমিতির মিডটার্ম পরীক্ষা এরা আমাদের অলরেডি কিন্তু অ্যানিমেটেড ভিডিওস এবং আগের কোয়ার্টার 1-এর ক্লাস তুমি পেয়ে যাচ্ছ, ওখানে কিন্তু কিছু আছে। এবং আমরা ত্রিকোণমিতি নিয়ে আমরা এই কোয়ার্টার 2-তে রাখি নাই, বাট তারপরেও কিন্তু বলে দিচ্ছি তোমার কিন্তু অ্যানিমেটেড টেস্টগুলো ওপেন হয়ে গেছে। তুমি চাইলে কিন্তু তোমার পরীক্ষার সঙ্গে মিলাই নিয়ে এই ভিডিওগুলো দেখতে পারো, সমস্যা হবে না। আচ্ছা, √-2 অবাস্তব, রাইট। লব কি শূন্য হতে পারে? হ্যাঁ, লব পারে। যেমন ধরো তোমাকে বললাম 0 হাতি, এটা হইতে পারে, এটার মান শূন্য, মানে উপরে শূন্য হইতে পারে বাট নিচে পারে না। ঠিক আছে, ওকে। সো আমরা 4টা টপিক পড়লাম বেসিক্যালি। আমি আবার রিক্যাপ করতেছি সূত্রগুলো কি ছিল। 1 নম্বরটা ছিল যখন দুইটা সেম জিনিসের পাওয়ার গুণ আকারে থাকবে তখন এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যায়। 2 নাম্বার পড়ছি যখন দুটো সেম জিনিসের পাওয়ার ভাগ থাকবে তখন বিয়োগ হয়ে যাবে, এই দেখো পাওয়ার বিয়োগ m-n, সিম্পল। 3 নাম্বার পড়ছি, 3 নাম্বার ল পড়ছি যখন কমন জিনিসের উপর পাওয়ার থাকবে ওই পাওয়ারটা দুইটার মধ্যে ভাগ হবে। যেমন পাওয়ার ছিল n এর পাওয়ার হয়ে গেল, b এর পাওয়ার হয়ে গেল, এবং গুণ ছিল তাই গুণই আছে। 3 নাম্বার ল ছিল। আর 4 নাম্বার ল ছিল যখন ভাগ আকারে থাকবে এবং হোল পাওয়ার থাকবে, এই হোল পাওয়ারটা দুই জায়গাতে ভাগ হবে, যেমন n এর পাওয়ার হবে, b এর পাওয়ার হবে। তো এই 4টা ল যা পড়াইছি, এবং মনে রাখতে হবে হর শূন্য হবে না। এই 4টা ল প্রত্যেকে ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই আমাকে একটু জানাও এই 4টা ল ক্লিয়ার কিনা। জি স্যার। কিরা ক্লিয়ার না? এই ক্লিয়ার অল ক্লিয়ার। এই এখন থেকে আমরা যেহেতু অনেকদিন ধরে ক্লাস করব, আমরা ক্লিয়ার হলে ক্লিয়ার লেখা দরকার নেই, লিখবো সি মানে ক্লিয়ার। ওকে, আচ্ছা 4 নাম্বারটা বোঝে নাই বলতেছি। 4 নাম্বারটা মানে হচ্ছে, মনে করো 5 আছে 7 আছে, 5 এবং 7 পাওয়ার হচ্ছে 2, এটা মানে হচ্ছে 2 উপরেও পাওয়ার নিচেও পাওয়ার, বুঝছো? 2 5-এরও পাওয়ার 7-এরও পাওয়ার, এই দেখো 5-এর পাওয়ার 2 7-এর পাওয়ার 2, এটাকে একবারে লিখলে মানে হোল ব্র্যাকেট দিয়ে 2 লেখা যায়। সো হোল ব্র্যাকেট মানে হচ্ছে 2 সব জায়গায় থাকবে, দ্যাটস ইট। ওকে, আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো সূত্র নাম্বার 5 নাম্বার সূত্র আমরা এখন দেখব। সূত্র নাম্বার 5 নাম্বার সূত্রটা আরো সুন্দর, আমি তোমাকে দেখাই দিই, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো সবাই আগে দেখো কি হবে। মনে করো এখানে আছে 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার কত আছে? 2, আর এর উপরে আছে একটা 2, তাহলে কি 2 এর পাওয়ার 2 ব্র্যাকেট দিয়ে পাওয়ার 2, এটার ভাঙি। দেখো কি হয়, 2 এর পাওয়ার 2 মানে কি? 2টা 2 আছে, গুণ করে আছে, তার উপরে আবার কি আছে? 2। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার। এইবার একটু খেয়াল করেন দাদু ভাই, ঘটনাটা কি ঘটতেছে। আমরা একটু আগে শিখছিলাম সূত্র নাম্বার 3 মনে আছে কি, যে একই দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে, পাওয়ার যদি n হয়, এই পাওয়ারটা ভাগ হয়ে যায়, তার মানে দুই জায়গায় থাকে। তাহলে দেখেন এই 2 এর পাওয়ার এখানেও হবে এখানেও হবে, তার মানে এই 2 লেখা যায় 2 এর পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 2। একটু আগে এটা শিখছিলাম না, যে হোল পাওয়ার থাকলে পাওয়ারটা দুই জায়গায় ভাগ হয়ে যাবে, শেষ। 2 2 সিম্পল জিনিস। তাহলে এবার বলেন তো ঘটনাটা কি ঘটলো। 2 এর পাওয়ার 2 মানে কি? 2 2টা। 2 এর পাওয়ার 2 মানে কি? 2 2টা। তাহলে বলেন 2 মোট কয়টা? 4টা। তাহলে ঘটনাটা কি ঘটলো, কি ছিল আর কি পাইলাম, জীবনে কি ছিল আর কি পাইলাম, যে ভাই ছিল 2 এর পাওয়ার 2, তার উপরে পাওয়ার ছিল 2, এবং সিম্পলি পাইলাম 2 এর পাওয়ার 4। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে এই 2 এর সঙ্গে এই 2 গুণ হয়ে গেছে, সিম্পল জিনিস। তাই যখন দুইটা জিনিসের পাওয়ার উপরে একটার উপর একটা থাকবে, ওই পাওয়ারগুলোকে সিম্পলি গুণ করে দেবা, এই তোমার কাজ। যেমন এখানে লিখছি দেখো, যে a⁴m, তার পাওয়ার যদি n হয়, তাহলে এটাও যেহেতু পাওয়ার এটাও যেহেতু পাওয়ার, পাওয়ারকে m এবং n গুণ করে দিব, লিখবো কি amn। সো মোরালটা হচ্ছে আমার পাওয়ার 2p ব্র্যাকেট দিয়ে আরেকটা 2p,
তাহলে ঘটনাটা কি হইলো, আমি ঠিক আছি, বেইস ঠিক আছি, আমার পাওয়ার 2p, ব্র্যাকেট দিয়ে পাওয়ার 2p, এই 2p এবং 2p গুণ হবে 2p স্কোয়ার, শেষ। প্রত্যেকে ক্লিয়ার? ঘাত মানে কি? ঘাত মানে পাওয়ার। ঘাত মানে কি? ঘাত মানে পাওয়ার। ঘাত মানে আঘাত না, প্রতিঘাত না, ঘাত মানে পাওয়ার, পাওয়ার, পাওয়ার। ওকে, সো এইটাও আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের কিন্তু ল বুঝতে হবে, ল না বুঝলে কিন্তু জীবনটা আনলফুল হয়ে যাবে। ঘাত মানে হলো পাওয়ার বা শক্তি, ঘাত, রাইট, শক্তি, আমার ঘাত আমার শক্তি। ওকে, আসো এরপরে তোমার আসবো হচ্ছে শূন্য এবং নেগেটিভ। এটা খুবই মজার, এটা খুবই মজার সংজ্ঞা। শূন্য পাওয়ার হলে কি হবে আর ঋণাত্মক পাওয়ার হলে কি হবে, শূন্য পাওয়ার হলে কি হবে আর ঋণাত্মক পাওয়ার হলে কি হবে, এইটা আমি পরে বোঝাবো। আগে দেখাবো এইটা 1 নাম্বারটা। আজকের থেকে ভাইয়া একটা জিনিস সবসময় মনে রাখবা, শূন্য বাদে, মনে রাখবা শূন্য বাদে পৃথিবীর যে কোনো সংখ্যা বা যে কোনো অবস্থা বা যে কোনো বস্তুর পাওয়ার, পাওয়ার বা ঘাত শূন্য হলে ওটার মান সবসময় 1 হয়। শূন্য বাদে, এই যে দেখতেছি কোনো কিছুর পাওয়ার, পৃথিবীতে কোনো কিছুর পাওয়ার, পাওয়ার বা ঘাত যদি শূন্য হয় এটার মান 1 হয়। লেখছে কি? শূন্য বাদে, তার মানে পৃথিবীর যে কোনো জিনিসের পাওয়ার শূন্য হলে উত্তর হচ্ছে 1, এক্সেপ্ট 0 কিন্তু 1 না। আমি কিন্তু লিখে দিচ্ছি 0 কিন্তু 1 না। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মনে রেখো। 0 কিন্তু 1 না। 0 বাদে আল্লাহর দুনিয়ার যা যা সংখ্যা আছে, হাতি, গরু, ছাগল, কলম, তুমি, আমি ইকবাল, তুমি হচ্ছে হাসনাত, সবার মান পাওয়ার শূন্য মানে 0, 1, শেষ। ক্লিয়ার? রক্তে রক্তে ঘাত বুঝতে হবে, বাট 0 কিন্তু হবে না। অনেকেই বলবে ভাই 0 হলে কি 1 না, ঝামেলা আছে, এটা পরে বলবো এক সময়। তাইলে এখন প্রশ্ন আসে না যে ভাই 0 মানে a⁻0 1 কেন? কেউ কি জানো যে a⁻0 হলে 1 কেন হয়? দেখাই দিই, একটু সুন্দর করে দেখো, ছোট্ট করে দেখাই দিই। মনে করো 2 মানে কি? শুধু 2 আছে, একটা নিঃসঙ্গ 2 আছে। 2 মানে কি? দুইটা 2 আছে। 2 মানে কি? তিনটা 2 আছে। এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে মনে মনে একটা 1 গুণ আছে। প্রত্যেকটার সঙ্গে সঙ্গে মনে মনে একটা 1 গুণ আছে, আছে না? আছে। এবার ঘটনাটা একটু খেয়াল করো। 2 মানে 1 তো আছেই আর একটা 2। 2 মানে 1 তো আছেই আর দুইটা 2। 2 মানে 1 তো আছেই আর তিনটা 2, এর গুণফল। আমরা সবাই জানি এগুলা। এইবার ম্যাথমেটিশিয়ানরা বলো, পণ্ডিতই করলো, পণ্ডিতে বললো ধরেন 2 হলে কি হবে? আমরা জানি 2 পাওয়ার যাই হয় এখানে একটা 1 থাকে, গুণ আকারে থাকে, তার সঙ্গে থাকে পাওয়ার যা ততগুলা 2 থাকে। এখন বিজ্ঞানীরা বলল 2 হলে 1 তো আছেই, সঙ্গে একটা 2 আছে। 2 হলে 1 তো আছেই আর দুইটা 2 আছে। 2 হলে 1 তো আছেই আর 2 কয়টা আছে? একটাও নাই। একটাও নাই মানে আর গুণ লেখার দরকার নাই। তার মানে 2 মানে হচ্ছে 1। এখান থেকে ব্যাখ্যা করা যায় কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 কেন হয়। কারণ প্রত্যেকটা জিনিসের পাওয়ার মানে 1 এর সঙ্গে অতগুলা সংখ্যা গুণফল, আর 0 মানে 1 আছে আর ওই সংখ্যাটাই নাই, তাহলে 1 হচ্ছে অ্যান্সার। তো প্রত্যেকেই আজকে থেকে মনে রাখবা কোনো কিছুর পাওয়ার 0 হলে কেন 1 হয়, ব্যাখ্যা ভাইয়া বলে দিছে, ভাইয়া ব্যাখ্যা করে দিছে, এই ব্যাখ্যাটা মনে রাখবা, ঠিক আছে? কেউ এবং স্যারকে স্কুলে গিয়ে স্যারকে প্রশ্ন করবা যে স্যার বলেন পাওয়ার 0 হলে 1 কেন হয়, দেখবা যে চেগায় বসে আছে, পারবে না। আচ্ছা, এবার ঋণাত্মক হলে কি হয় দেখো। ঋণাত্মকটা কি হয় আমি তোমাকে দেখাই দিচ্ছি। এখানে একটা ফর্মুলা তোমাকে বলে দেই। ঋণাত্মক জিনিসের ক্ষেত্রে কি হয় দেখো। মনে করো এখানে আছে তোমার হচ্ছে কি আছে, এখানে আছে তোমার ধরো 2 আর এখানে আছে 1, ঠিক আছে? 2 আর 1, কোনো কিছুর পাওয়ার 1 কেমনে হয়? ওইটার পাওয়ার 0 মানে তো 1, একটু আগে বলে আসছি। আর এটা মানে কি 2 এইবার আমরা জানি, একটু আগে শিখছিলাম, ল ছিল একটা 4 নাম্বার ল, যে একই রকম জিনিস ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে এই 0 থেকে 2 বিয়োগ করে দাও, ঠিক আছে? 0 - 2 করলে পাওয়া যায় 0 থেকে 2 বিয়োগ করলে -2। তাহলে আমরা এখন এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হচ্ছে দাদু ভাই 2 পাওয়ার -2, দেখেন 2 পাওয়ার -2 হলে এটাকে লেখা যায় 1/2 স্কোয়ার। তার মানে মোরালটা হচ্ছে
পাওয়ার যদি ঘাত বা ঘাত যদি নেগেটিভ হয় এটাকে নিচে গিয়ে লেখা যায় পজিটিভ। তার মানে ঘাত কোনো কারণে নেগেটিভ হলে এটা কি লিখবো 1/2 স্কোয়ার। তাই লিখছে দেখেন এই যে ঘাত নেগেটিভ লিখছে 1/n। তোমাকে আমি প্রশ্ন করলাম, সবাইকে প্রশ্ন করলাম, উত্তর দাও তোমরা। 1/10⁴ ইজিক্যাল টু কত? 1/10⁴ ইজিক্যাল টু কত লেখো? 1/10⁴ ইজিক্যাল টু কত? 1/10⁴ ইজিক্যাল টু কত? 10⁻⁻4। 10 এই 10⁻2 লেখছে কেটা? কিরা লেখছে 10⁻2? ওকে ধরে ফেল। 10⁻4 রাইট। -2 কেন হবে রে ভাই? 4 তো। আমি মাত্র শিখাইলাম যে পাওয়ার নিচে থাকলে পাওয়ারটা উপরে গেলে হয়ে যায় বিয়োগ, বা উপর থেকে নিচে আসলে হয়ে যায় বিয়োগ, সিম্পল জিনিস। এখন তোমার যদি কেউ বলে, সাপোজ ধরো এরকম বললো 10 স্কোয়ার, এটারে কি লিখবা? 1/10⁻2 লেখা যায় না? তার মানে কি যে একটা জিনিস আছে পাওয়ার যা, এটাকে ইনভার্স মানে সামথিং বাই সামথিং আকারে লিখলে পাওয়ারটা বা ঘাত নেগেটিভ হয়ে যায়, সিম্পল জিনিস। যেমন 2 ছিল হয়ে গেল নেগেটিভ, নেগেটিভ থেকে উপরে ফেলে পজিটিভ, সিম্পল জিনিস। সো ভাইস ভার্সা, মনে রাখবা জিনিসটা। এটা কি জিনিস আবার শেখাচ্ছি, যে পাওয়ার নিচে থাকলে উপরে গেলে হয়ে যাবে নেগেটিভ, অথবা পাওয়ার উপরে থাকলে উপর থেকে নিচে গেলে হবে নেগেটিভ। তার মানে ভাইস ভার্সা, যে মনে করো আমি আছি এরকম পজিটিভ, উল্টে গেলে নেগেটিভ, বা আমি আছি নেগেটিভ উল্টে গেলে পজিটিভ, শেষ। উল্টে গেলে নেগেটিভ পজিটিভ হয়ে যায়, দ্যাটস ইট। ক্লিয়ার আশা করি। ওকে ওকে, এইবার আমরা গাণিতিক সমস্যায় আসছি, এবার আমরা পোলও করাবো। স্যার পোল কখন দিবেন? পোলের লেগে পোলাপাইন পাগল হয়ে গেছে, ফোল ফোল ফোল, অঙ্ক পারে না, ফোল ফোল ফোল। দিব দিব, দেখো শুরু করি, আগে আগে অঙ্ক করে ফেলি। প্রথমে দেখো 2/5⁵ ইন্টু 2/3⁻5। আস্তে আস্তে করি, সবাই একটু ফোকাস থাকো। কিভাবে করি দেখো। প্রথমে দেখো কি লিখবো, আমরা শিখে আসছি সূত্র নাম্বার, যে পাওয়ার যদি হোল থাকে প্রত্যেকটা পাওয়ার ভাগ হয়, তাহলে কি লিখবো এটাকে? 2⁵ 5⁵। ক্লিয়ার সবাই? এটা যে 2 ফর্মুলা অনুযায়ী 2⁵ 5⁵ গেল, ইন্টু দাও, ইন্টু ছিল, তারপর আবার 2⁻⁻5 3⁻⁻5। এগুলা কি সব ফর্মুলা, যে আমরা জানি হোল পাওয়ার থাকলে পাওয়ারটা দুই জায়গায় চলে যায়, উপরে এবং নিচে, উপরে এবং নিচে আসলো, শেষ। এইবার আস্তে আস্তে আগায় যাই, জীবনটাকে আগাই। একটু আগে লিখি, সুন্দর করে লিখবো 2⁵ গুণ দিলাম, এর সঙ্গে উপরেরটার সঙ্গে উপরেরটার গুণ 2⁻⁻5। নিচে কি আছে? 5⁵, এই যে 5⁵ ইন্টু নিচে কি আছে? 3⁻⁻5 রেখে দিলাম। কোনো আপত্তি আছে কারো? এই পর্যন্ত কারো কোনো আপত্তি নাই? সব কিছু সিম্পল জিনিস, জীবনটা সুন্দরই আছে পর্যন্ত। এখন আমরা শিখে আসছি একই রকম জিনিসের পাওয়ার থাকলে এটা কি হয়ে যায়? পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়। গুণ থাকলে যোগ শিখাইছিলাম, তাহলে এখানে গুণ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে পরের লাইনটা হবে এই 2 পাওয়ার 5 এবং -5টা যোগ করে দাও। যোগ করো 2 পাওয়ার 5 প্লাস -5, এই যোগ করছি, 2 পাওয়ার যোগ করে দিচ্ছি। আর নিচে কোনো কিছু করার দরকার নাই, জাস্ট লিখে দাও 5⁵ ইন্টু 3⁻⁻5। এখন ঘটনাটা কি ঘটলো দাদু ভাই? ভাই 2 পাওয়ার 5 এবং 5 বিয়োগ করলে হবে 0। কোনো কিছুর পাওয়ার শূন্য হলে উত্তর হয় 0, 2⁻0 গেল শূন্য। আর নিচে কি আছে? 5⁵। একটু খেয়াল করো, আর একটু আগে শেখায় আসছি পাওয়ার যদি হয় নেগেটিভ ভাগ করলে হয় পজিটিভ, পাওয়ার যদি হয় নেগেটিভ ভাগ করলে কি হয়? পজিটিভ। তার মানে মনে করো আমি আছি নেগেটিভ, উল্টাই দিলে পজিটিভ। তাহলে এখন বলো এটা আছে নিচে, উল্টাই দিলে কি হবে? উপরে। এটা উপরে গিয়ে হয়ে যাবে পজিটিভ। সবাই দেখো এটা বুঝছো কিনা, যে পাওয়ার এটা ছিল নিচে, পাওয়ার ছিল নেগেটিভ, উল্টে উপরে দিলাম, পাওয়ার হয়ে গেল উপরে পজিটিভ, সিম্পল জিনিস। সো এখন কোনো কিছু শূন্য মানে কি? 1, তাহলে 1 ইন্টু এটা মানে 3⁵, আর নিচে কি আছে? 5⁵। ডান। এইটাকে একবার লেখা যায় 3/5⁵। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার, 3/5⁵। প্রত্যেকে দেখো এটা ক্লিয়ারলি বুঝছো কিনা, বুঝছো প্রত্যেকে? আমাকে বলো তো ভাইয়ারা, অনেকে বুঝছো অনেকে বুঝো নাই। আমি আবার একটু ক্লিয়ার করি। দেখো প্রথমে কি করছি, 2/5 এর পাওয়ার 5
2 এর পাওয়ারও 5, 5-এর পাওয়ারও 5 রাখছি। এরপরে 2 এর পাওয়ার -5, 3-এর পাওয়ার -5 রাখছি। এরপরে কি করছি, এই 2-এর সঙ্গে এই 2 গুণাকারে আছে, গুণাকারে রাখছি। এই 5 আর এবং এই 3 গুণাকারে রাখছি। এখন একই রকম জিনিস যদি পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে 5-এর সঙ্গে -5 যোগ করলে হবে 0, ওই যে 0। আর নিচে কি আছে, 5-এর পাওয়ার 5, 3-এর পাওয়ার -5। আমরা জানি 3-এর পাওয়ার -5 এটা আছে নিচে, এটাকে উপরে নিয়ে গেলে এটা হয়ে যায় পজিটিভ। আমরা একটু আগে শিখে আসছিলাম যে পাওয়ার উল্টাই দিলে, মানে নিচের থেকে উপরে আনলে চিহ্ন উল্টে যায়, উপর থেকে নিচে গেলে চিহ্ন উল্টে যায়। সো যেটা নিচে নেগেটিভ ছিল, উপরে নিয়ে গেলাম, হয়ে গেল পজিটিভ। এই দেখো পজিটিভ হয়ে গেল। দেন এটা তো শূন্য, পাওয়ার শূন্য মানে 1 লিখলাম। আর এটা 3-এর পাওয়ার 5, 5-এর পাওয়ার 5, এটাকে একসঙ্গে লিখে লেখা যায় 3/5 মনে রাখবা, যখন দুইটারই পাওয়ার সেম থাকে এটাকে ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ার লেখা যায়। আশা করি এখন ক্লিয়ার। ওকে, আমরা আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছি। ডান। আমরা দেখি এখন এইটা করতে পারবো কিনা। প্রত্যেকে বলো এই ম্যাথগুলো এখন করতে পারবো কিনা। আমরা একটু দেখে ফেলি এই ম্যাথটা পারবো কিনা। খুব ফাস্ট দেখবো, হ্যাঁ খুব ফাস্ট দেখবো, ইজি ম্যাথ কিন্তু এগুলা। আমরা আস্তে আস্তে না ফাস্ট দেখবো। 5-এর পাওয়ার 4 লিখে ফেলবা, যে 5^4 রেখে দাও। 8 মনে রাখবা, 8কে ভাঙবা, 8রে ভাঙবা, 8রে সুন্দর মতো করে ভেঙে ফেলো। বলো 8রে যদি ভাঙো কি আকারে ভাঙা যায়? 2 2 2 2, 3টা 2-এর গুণফল 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এর পাওয়ার লেখার দরকার নাই। গেল। 16-রে ভাঙো, 16-রে কিভাবে ভাঙবা? 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তার মানে কি 4টা 2-এর গুণফল হচ্ছে 16। সিম্পল জিনিস, আমি ভেঙে ভেঙে করতেছি একবারে। আর এখানে কি আছে? 2-এর পাওয়ার 5, আর এখানে কি আছে? 125। 125টা কি লেখা যায় জানো সবাই? 5 গুণন 5 গুণন 5, 3টা 5 গুণ দিলে হয় 125। 5×5 = 25, 5×25 = 125। ভেঙে নিবা। এবার তাহলে এবার দেখো কত সহজে করবো আমরা। 5^4 আগে ছিল, থাকলো। এইখানে 2 আছে কয়টা? 1 2 3 4 5 6 7, আমি একবারে লিখবো। তাহলে এখানে 3টা, এখানে 4টা, মোট 7টা। 2-এর পাওয়ার 7 লিখবো। কোনো সমস্যা আছে? নাই। এবার নিচে কি আছে? 2-এর পাওয়ার 5 রেখে দাও। আর এখানে 5 কয়টা? 3টা, লিখে দাও 5-এর পাওয়ার 3 মানে 5^3। এই পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার? এরপরে দেখো লাইন কিন্তু খুবই সহজ হয়ে গেল, কারণ আমরা বলছিলাম যে একই রকম জিনিস উপরে নিচে থাকলে ভাগ হলে বিয়োগ হয়ে যায়। তাহলে যা করবা, 5-এর সঙ্গে 5 লিখবা, 2-এর সঙ্গে 2 লিখবা। আসলে লিখে ফেলি। 5-এর পাওয়ার ছিল উপরে 4, নিচে কত? 5-এর পাওয়ার 3। লেখো 5-এর পাওয়ার 3 গুণন গুণন 2-এর পাওয়ার 7, 2-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 7, 2-এর পাওয়ার 5। তাহলে কি করছো? 5 গুলাকে আলাদা করছো, 2 গুলাকে আলাদা করছো। এখন তুমি জানো যে একই রকম জিনিস পাওয়ার বিয়োগ হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ। তাহলে ভাগ আছে, বিয়োগ করো। তাহলে এই পাওয়ার 4, এই পাওয়ার 3 বিয়োগ করছি, গুণন 2, এই পাওয়ার 7, এই পাওয়ার 5 বিয়োগ করছি। তো বিয়োগ করলে বলো কি আসবে? 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1। তাহলে 5-এর পাওয়ার 1, আর 2-এর পাওয়ার 7 বিয়োগ 5 মানে 2, 2 স্কোয়ার। আমরা প্রত্যেকে জানি 2 স্কোয়ার মানে কত? 4, 4 × 5 কত হয়? 20। সো এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে সিম্পলি 20। ক্লিয়ার না ভাইয়ারা? প্রত্যেকে আশা করি ক্লিয়ার। হালা মাদ্রিদ কিরা রে? বললাম হালা মাদ্রিদ হয়ে গেছে। হ্যাঁ, মারবো ধরে, মারবো রে মারবো। হয়ে গেছে? ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। আমরা পোল কোশ্চেন 1 একটু দ্রুত সবাই পোল কোশ্চেন 1টা অ্যান্সার করে ফেলি। 1 মিনিট সময় দিব পোল কোশ্চেন 1। ওকে, আমি বলছি। পোল কোশ্চেন 1, সবাই পোল কোশ্চেন 1টার অ্যান্সার দাও। পোল কোশ্চেন 1 থ্রো করা হয়ে গেছে। পোল কোশ্চেন 1, সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে প্রত্যেকটা পোলাপানের অ্যান্সার চাই। সময় 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 और মিনিট। হয়েছে হয়েছে? যারা যারা বলছিল এতক্ষণ ফুল ফুল ফুল, ফুল দেন ফুল দেন ফুল দেন, এই যে ফুল দিছি ভাইয়া, ফুল দেন, এই যে ফুল।
শেষ, টাইম শেষ নাকি আর আছে? আরো 20 সেকেন্ড আছে। ফুল ফুল, সবাই ফুল আনসার করো। আরো প্রায় 100 লোক ফুল আনসার করা বাকি আছো, এই 100 লোক ফুল আনসার করো। এটা অ্যান্সার কত দ্রুত বলো। ফুল দিছে, ফুল ফুল ফুল, 5 সেকেন্ড আছে, আর লাস্ট 5 সেকেন্ড, লাস্ট 5 সেকেন্ড। ডান ডান, হ্যাঁ পোল ক্লোজ, পোল ক্লোজ। আমাদের লিডার বোর্ড এমডি ফয়সাল 54 দশমিক না 4 পয়েন্ট নাকি 0.1 সেকেন্ডে দিছে নাকি, এত কম? সেলুট ফয়সাল, সিফাত এবং নাহিয়ান, তিনজনই পারছে, বাকিরাও পারছো, সময় বেশি লাগছে। একদম সহজ জিনিস, 16কে ভাঙবা। 16 মানে কি? 2 এর পাওয়ার 4, মানে 4টা 2 গুণ দিলে 16 হয়। আর এখানে কি আছে? 3/4। আমি একটু আগে শিখাইছিলাম, ফর্মুলা ছিল যে একই রকম জিনিসের পাওয়ার পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যায়, সিম্পল। তার মানে এটা লেখা যায় 4 ইন্টু 3/4। এই 4 4 কাটা থাকলো 3, মানে 2 কিউব। 2 কিউব মানে কত? 3টা 2 মানে 8। তাহলে উত্তর হচ্ছে ঢাকা, ডি। পারছো? পারছি। সুতরাং সহজ জিনিস, 16কে ভাঙলে অঙ্ক হয়ে যায়। আচ্ছা, সো আমরা পোল 1 শেষ, আমরা একটু রুটে যাই। এই পার্টটা খুব ফাস্ট যাব। nth রুট বলতে কি বোঝায়? nth রুট বা nতম মূল। মনে রাখবা একটা জিনিস, রুট মানেই হচ্ছে অরিজিন। অরিজিন মানে তোমার শিকড় কই। রুট মানে কি? তোমার শিকড়। রুট মানে তোমার শিকড়। এটাকে সংক্ষিপ্ত করে এভাবে বলা যায়, মনে রাখো জিনিসটা, যে এন রুট এ। কোনো একটা জিনিসের পাওয়ার যদি রুট হয় এবং তার সঙ্গে যদি কিছু গুণ আকারে থাকে, এন থাকে, এটা মানে হচ্ছে পাওয়ারটা হচ্ছে 1/n। পাওয়ারটা কত? 1/n, সিম্পল। মনে করো তোমাকে বললাম কিউব রুট এ, এটা মানে কি? a এর পাওয়ার 1/3। আসতে, a এর পাওয়ার 1/3, ঠিক আছে। ধরো তোমার দেওয়া আছে 5 রুট এ, এর মানে কি? 1/5। তাহলে সহজ করে মনে রাখো, কোনো একটা রুটের উপর যদি কিছু একটা গুণাকার থাকে, তার মানে হচ্ছে পাওয়ারটা কত? 1/something। তোমাকে যদি বলি 6 রুট অফ, ধরো ঢাকা, 6 রুট অফ দাদা বা দাদু, 6 রুট অফ দাদু মানে কি? দাদু, দাদু টু দি পাওয়ার 1/6। এটা হচ্ছে অ্যান্সার, মনে রাখবা। তাহলে nth রুট মানে হচ্ছে যা থাকবে তাকে 1 করে দিবা। এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে, মনে করো তোমাকে দেওয়া আছে রুট ওভারে, আর শুধু রুট মানে কি? স্কোয়ার রুট। এটা মানে হচ্ছে 1/2। তো একভাবে সব মনে রাখো, রুট মানে হচ্ছে হাফ, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। আর হাফ রুট না থাকলে, অন্য কিছু থাকলে, এখানে যা থাকবে তাই হচ্ছে 1/3 আকারে আসবে। সিম্পল মনে রাখো, যাই থাকবে রুটের আগে ওটাই 1/something। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে nth রুট মানে কি? যা আছে রুটের সঙ্গে 1/, ওইটা 1/, হচ্ছে অ্যান্সার। ওকে, ডান। এখন আমরা এটার একটা এক্সাম্পল করব। খুব ফাস্ট একটা এক্সাম্পল করে ফেলি, দেখি পারি কিনা। 12, 12 মানে কি আমরা দেখে ফেলি। 12 মানে কি? 12 মানে কি আর 54 মানে কি? আগে বলো। 12কে ভেঙে চুরে লেখা যায় না? লেখা যায়। 12কে লেখো 4 গুণন 3, আর এখানে পাওয়ার আছে -হাফ, রেখে দাও। আর 54 কি লেখা যায় বলো? 54 জায়গায় থাকবে। আমরা শিখাইলাম যে রুটের সঙ্গে যা থাকবে তা হবে পাওয়ার 1/3। 1/3, এই দেখছো 3 কি 1/3 হয়ে গেল, nth রুট। এখন তোমরা বলো দাদু ভাই, 4 টু দি পাওয়ার হাফ আছে, 3 টু দি পাওয়ার -হাফ আছে, আর 54কেও ভাঙা যায়? ভাঙা যায় না? অবশ্যই ভাঙা যায়। 54 ভেঙে দাও, 6 9 ভাঙতে পারো, তারপর তুমি ভাঙতে পারো 9 ইন্টু 6 ভাঙতে পারো, অথবা তোমার ভাঙতে পারো আর কি 27 দুগুণে 54 লেখা যায়। তো আমরা লিখতে পারি ভাবে, 4-এর পাওয়ার এখানে হচ্ছে 4-এর পাওয়ার হচ্ছে -হাফ ইন্টু 3-এর পাওয়ার -হাফ লিখলাম। এই যে করতে লিখলাম, এই যে হাফ হাফ গুণ হয়ে গেল। আর 54কে লেখা দাও 27 গুণন 2, এর পাওয়ারটা কত? 1/3। তো এবার তোমরা বলো, 4-এর পাওয়ার এখানে -হাফ ছিল, 3-এর পাওয়ারটাও -হাফ আছে, আর 27 কি লেখা যায়? 3 কিউব। তাহলে 3 কিউব ইন্টু 2, তার পাওয়ারটা হচ্ছে 1/3। আমরা সবাই জানি পাওয়ার হোল থাকলে প্রত্যেকটা জায়গায় গুণ হয়ে যায়। তো লিখে ফেলি এর পরের লাইন, 4-এর পাওয়ার হাফ, 4-এর পাওয়ার -হাফ ছিল, থাকবে। 3-এর পাওয়ার -হাফ ছিল, এটাও থাকবে।
থাকলো। আর এখানে দেখো 3 কিউবের পাওয়ার হচ্ছে 1/3, তার মানে এখানে 3 কিউব এর পাওয়ারটা হচ্ছে 1/3, আর এখানে 2 এর পাওয়ারটা হচ্ছে 1/3, 2 এর পাওয়ারটা হচ্ছে 1/3। তাহলে এখন ঘটনা কি করতেছে, এই দেখো 3 এর ক্ষেত্রে 3 কাটা, পাইতেছো 1। তাহলে আলটিমেটলি পাচ্ছ 4 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এখানে হয়ে গেল 1 মানে 3, আর এখানে হয়ে গেল 2 এর পাওয়ার 1/3, সরি 1/3 কেন 1/3, রাইট, ঠিক আছে। এখন দেখো 2 আর কোন কোন জায়গায় আছে, 2 এখানে আছে আবার এখানেও আছে, 4 মানে কি 2 স্কোয়ার। তো লেখো 2 স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, 3 টু দি পাওয়ার মাইনাস হাফ আগেই ছিল, 3 টু দি পাওয়ার 1 আছে, 2 টু দি পাওয়ার 1/3 আছে। এখন বলো এই পাওয়ার পাওয়ার গুণ হবে না, গুণ করে দাও, 2 এর সাথে 2 গুণ, -1 হয়ে গেল, 2 এর পাওয়ার -1, আর এখানে কি আছে 2 এর পাওয়ার 1/3, এখানে কি আছে বলো 3 এর পাওয়ার হাফ মাইনাস হাফ ইন্টু 3 এর পাওয়ার 1। তোমরা সবাই জানো একই রকম জিনিসের পাওয়ার গুণ থাকলে যোগ হয়ে যায়, সবাই যোগ করে দাও, যোগ করে দাও। পরের লাইনটা আমি এখানে করতেছি, পরের লাইন আমি এখানে করতেছি, এই জায়গায় পরের লাইনটা করতেছি, যে কি হচ্ছে যোগ করে দিবা, -1 এর সাথে 1/3 যোগ, 1 এর সঙ্গে হাফ যোগ, জাস্ট সিম্পলি যোগ করে দেই, 2 এর সঙ্গে -1 প্লাস 1/3, আর 3 এর সঙ্গে মাইনাস হাফ প্লাস 1 যোগ করে দিলাম। এই সবাই এই যোগ বিয়োগটা করো তো ভাই, এই যোগ বিয়োগ করে বলতো কি আসে, যোগ বিয়োগ করলে আসবে 2 এর পাওয়ার 3 -3 প্লাস 1, আর 3 এর পাওয়ার 2 -1 প্লাস 2। সো আলটিমেটলি পাবো হচ্ছে 2 এর পাওয়ার 3 থেকে 1 বিয়োগ করলে -2, তাহলে -2/3, আর 3 এর পাওয়ার হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে হাফ। আমরা সবাই জানি উল্টাই দিলে পাওয়ার পজিটিভ হয়ে যায়, তাহলে এটাকে উল্টায় দাও, এইটাকে উল্টায় দাও, তাহলে উপরে 3 এর পাওয়ার হাফ আর নিচে 2 এর পাওয়ার 2/3। এটা কিন্তু অ্যান্সার না, এটা কিন্তু অ্যান্সার না, কারণ কি জানো, কারণ তুমি এটাকে রুট করে লিখবা, তাহলে দেখো লেখা যায় কিনা, হাফ মানে কি, হাফ মানে √3, আমি জানি রুট মানে হাফ, উল্টা করে দেখো এবার এইটারে কি লেখা যায়, এখানে একটা 2 আছে না, 2 রাখা দাও, 2 স্কোয়ার, আর 1/3 কে লিখে দাও কিউব রুট, কিউব রুট। তার মানে ঘটনা হচ্ছে এটাকে সাজাই নিতে হবে, ক্লিয়ার করো জিনিসটা। কি করছি ঘটনাটা, ঘটনাটা হচ্ছে প্রত্যেকটাকে ভেঙে চুরে সর্বনাশ করছি, সুন্দর করে সাজাইছি, পাওয়ার পাওয়ার যোগ বিয়োগ করছি, লাস্টের লাইন দেখো কি করছি, 3 এর পাওয়ার হাফ মানে হচ্ছে রুট, রুট লিখছি, আর 2 এর পাওয়ার দেখো স্কোয়ার তো আছে, স্কোয়ার থাকলো, একটা 1/3 আছে, 1/3 মানে কি কিউব রুট, শেষ। আমি আবার রিপিট করে দেখো, 12কে ভাঙছি 4 × 3, 3 4 12, পাওয়ার হচ্ছে হাফ, মাইনাস হাফ ছিল, তাহলে 4 এর পাওয়ার মাইনাস হাফ, 3 এর পাওয়ার মাইনাস হাফ লিখছি, 4 রেখে দিছি, 3 রেখে দিছি, 54কে ভাঙছি 27 × 2 = 54, 2 এর পাওয়ার 1/3, আর এটা কি লিখবো 3 এর পাওয়ার 3 মানে 3 কিউব মানে 27। এবার প্রত্যেকটা পাওয়ার গুণ করে দিছি, এই যে এখানে সব গুণ করে দিছি, গুণ করার পরে 4 কেও ভাঙছি 2 স্কোয়ার দেন গুণ করে দিছি, দেন সবগুলো 2 একসাথে যোগ বিয়োগ করছি, সবগুলো 3 যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করার পরে লাস্টে যখন পাইছি এটাকে আবার রুট করে নিয়ে গেছি। তো সিম্পল জিনিস, একটু সহজ করে দেখাচ্ছি। ওকে, ক্লাস টাইম অলমোস্ট শেষ, এইটা তোমার হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকে একটু ভাইয়াকে এই হোমওয়ার্কটা সাবমিট করবা, আমাকে সহকারে একটা স্ক্রিনশট নাও, এটা হোমওয়ার্ক। আচ্ছা, এটা হোমওয়ার্ক, আমি লাস্টের অঙ্কটাকে আরেকবার বুঝাই দিব, এটা দিয়ে ক্লাস শেষ করব, ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকবে এবং এই পোল কোশ্চেনটা আমাদের হোমওয়ার্কের মধ্যে চলে যাবে, কারণ আমাদের যেহেতু ক্লাস টাইম এখানে শেষ হয় নাই, এটা হোমওয়ার্ক থাকবে। এবং আমি বলে দিচ্ছি আবারও, যেহেতু এখান থেকে ক্লাসটা রিপিট হচ্ছে, তাহলে এইখান থেকে আমরা পার্ট 2 শুরু করব, পার্ট 2 আমরা এখান থেকে শুরু করব, আমাদের এই অধ্যায়ের সেকেন্ড যে ক্লাসটা শুরু করব নেক্সট উইকে, ওই ক্লাসটা আমরা এখান থেকে স্টার্ট করব, এবং এখানে আমরা এই অঙ্কটাকে আবার করব, সুতরাং ভয়ের কারণ নাই, যেহেতু ক্লাস টাইম আজকে শেষ, আমরা এই অঙ্ক থেকেই পরের ক্লাসটা শুরু করব। সো পরের ক্লাসে আমরা এই ম্যাথ গাণিতিক সমস্যাটা করাইছি, তোমরা যেটা বুঝো নাই বলছো অনেকেই, এইখান থেকেই আমরা পার্ট 2 স্টার্ট করব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসটায় আমরা আবার এখান থেকে স্টার্ট করব। তার আগ পর্যন্ত চেষ্টা করবা এইটাকে একটু জমা দেওয়ার জন্য, যদি পারো, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকে স্টার্ট করব, ঠিক আছে। ওকে, ডান, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে।